এই রোহিঙ্গারা যারা বাংলাদেশে অবস্থান করছে তারা শান্তি এবং নিরাপত্তার ভিত্তিতেই আসলে প্রত্যাবাসনের ক্ষেত্রে রাজি, এবং সেটিও কিন্তু একটা সম্ভবত শর্তের মধ্যেও আছে যে তারা রাজি না হলে তো তাদেরকে করা যাবে না। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি বলছিলেন যে পুল অ্যান্ড পুশ ইফেক্ট, মানে সেটি আসলে যদি আরেকটু বলেন। জি, পুল অ্যান্ড পুশ ইফেক্ট যেটাকে বলছি আমি, সেটা হলো মিয়ানমারের ভেতরে দুটো জায়গাতে রোহিঙ্গারা আছে। একটা হলো তাদের নিজস্ব যে আবাসস্থল যেটা আছে, বাড়িঘর যেটা আছে, খুব কম সংখ্যক, এবং কনফাইন্ড একটা জায়গার ভিতরে চলাচলও করতে পারে না, এরকম একটা জায়গাতে তারা বসবাস করছে, সংখ্যা খুব কম। আর আরেকটা গ্রুপ হলো যারা আইডিপি ক্যাম্পে আছে, ইন্টারনালি ডিসপ্লেসড যারা পারসনস যারা আছে, তাদের সেই ক্যাম্পগুলোতে একদম ডেপ্লোরেবল অবস্থায় আছে। এই দুটো গ্রুপের উপরেই এর আগে যখন তাতমাদাও ক্ষমতায় ছিল বা নিয়ন্ত্রণ ছিল পুরো রাখাইনের উপরে, তখন তারা অত্যাচার করত। তারা চলে যাওয়ার পরে এখন আরাকান আর্মি এদের উপরে অত্যাচার করছে, এমন পরিমাণে অত্যাচার এবং নির্যাতন করছে যাতে করে তারা তাদের এই মিয়ানমার থেকে অথবা রাখাইন থেকে তারা যেন চলে যায়। সো এই যে একটা অ্যাকশন, এটাকে আমি বলছি পুশ ইফেক্ট। অন দ্য আদার হ্যান্ড, যারা ক্যাম্পে আছে কক্সবাজারে, আইডিয়াল অবস্থায় নেই, কিন্তু একটা জিনিস নিশ্চিত যে তারা মৃত্যু ঝুঁকির মধ্যে নেই। তো যেহেতু মৃত্যু ঝুঁকির মধ্যে নেই, এইখানে যারা আছে ক্যাম্পে, ওরা আবার যারা মিয়ানমারের ভেতরে রোহিঙ্গারা আছে তাদের সাথে দে আর ইন টাচ, কমিউনিকেশনে আছে। সো তারা জানাচ্ছে যে তাদের অবস্থান এই জায়গায় মৃত্যু ঝুঁকিতে নাই, কোনো রকমে বেঁচে আছে। আর ওই যারা রোহিঙ্গারা মিয়ানমারের ভেতরে আছে, তারা খাওয়া পড়া পরে, কিন্তু তাদের নিজের সার্ভাইভাল ইজ এট স্টেক। তো এইখান থেকে এক ধরনের পুল ইফেক্ট হয়, আর ওখান থেকে একটা পুশ ইফেক্ট হয়, যার কারণে রোহিঙ্গারা যারা এখন মিয়ানমারে আছে তারাও বাংলাদেশে আসার সম্ভাবনা অথবা নিচে এই দিকে আসার এক ধরনের আর্জ তৈরি হয়। তো সেই পুশ অ্যান্ড পুল ইফেক্টের কারণে আরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। আমরা রিসেন্টলি যে কথাগুলো শুনছি যে অলরেডি অনেক রোহিঙ্গা আরাকান আর্মির অত্যাচারের কারণে নাফ রিভারের পাশে জড়ো হয়েছে বাংলাদেশে ঢোকার জন্য। 50,000 সংখ্যাও আমরা একটা শুনেছি। তো এই রোহিঙ্গারাও কিন্তু ফিরে আসার একটা সম্ভাবনা আছে, যদিও সরকারের তরফ থেকে জিরো টলারেন্স কোনো এন্ট্রি তারা দিচ্ছে না, বা বলছে বিজিবিকে সংশ্লিষ্ট নির্দেশনাও তারা দিয়েছেন, চেষ্টা করছে যাতে নতুন করে কেউ যেন। গণমাধ্যমে দেখছিলাম একজন দায়িত্বশীল কর্মকর্তা, উনি বলছিলেন যে এই সংখ্যাটা আসলে কি পরিমাণে, এটা ডেটা সেইভাবে নেইও, আসলে কোন পয়েন্ট দিয়ে কিভাবে ঢুকছে সেরকম পরিষ্কার ডেটাও নেই। শুধুমাত্র মিয়ানমার থেকে না, ইন্ডিয়া থেকেও তো ঢুকছে, একদমই পুশিন করে তারা পাঠিয়ে দিচ্ছে রোহিঙ্গাদেরকে টু বাংলাদেশ, এজ ইফ রোহিঙ্গা আর দ্য ইনহেবিটেন্টস অফ বাংলাদেশ, আমাদেরই দায়িত্ব এবং ওরা আমাদের নাগরিক। তো যদি ইন্ডিয়ার, ভারতের যদি পুশিন করতে হয়, ইউ পুশিন টু মিয়ানমার, আমাদের বাংলাদেশে কেন? তো এইটাকেও কিন্তু শক্তভাবে হ্যান্ডেল করা প্রয়োজন, যে ওরা পুশিন করেছে, আমরা নিয়ে থানায় ঢুকিয়েছি। নো, যদি প্রয়োজন হয় পুশ দেম ব্যাক, যেখান থেকে এসেছে। ইন্ডিয়া থেকে যেটা আসবে সেটা তো আসলে আমাদের দায়িত্ব কি ইন্ডিয়ার কাছে আবার ফেরত পাঠানো, সেটাতে অ্যাপ্রোচ হওয়া উচিত। সাথে একটু বিষয় আমরা বলি যে আপনি যেটি বলছিলেন, এই সংকট তো বেশ গভীরে এবং সেটি আরও ঘনীভূত হচ্ছে, মানে আপনার কথা যদি আসে, এখন আমাদের এই প্রভাবটা কি? আমাদের অর্থনীতির একটা বিরাট প্রভাব আছে, সামাজিক প্রভাব আছে, পরিবেশের উপর একটা হুমকি, এবং এমন কথা আমরা শুনেছি ওখানকার স্থানীয় যে এই দেশের মানুষ তারাই এক ধরনের সংখ্যালঘু অবস্থানে চলে যাওয়ার মতো অবস্থা। এবং সাম্প্রতিক সময়ে তহবিল একটা সংকট বড় রকমের হয়েছে, কারণ সহায়তাকারী রাষ্ট্র এবং যে দাতা সংস্থাগুলো আছে তারা অন্যান্য ক্ষেত্রে, আপনি যেটা বলছিলেন যে বিশ্বের অন্যান্য জায়গায় মানবিক সংকট হয়েছে, তাহলে সামনের দিকে তো আরো ধরনের একটা থ্রেট, এই তহবিলের জায়গাটাই বা ম্যানেজ করার বিষয়, মাননীয় প্রধান উপদেষ্টা সম্বন্ধে বিষয়টা বলেছেন। বিষয় তহবিল ম্যানেজ করতেই হবে, এই কারণে ম্যানেজ করতে হবে, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এইটা তো দিস ক্যানট বি কনভার্টেড টু গাজা। গাজাতে যেরকম স্টারভেশন হচ্ছে, এই জিনিসটাকে বোঝাতে হবে যে এখানে 12 থেকে 14 লক্ষ ট্রমাটাইজড পিপল এখানে বসবাস করছে। এই 12 থেকে 14 লক্ষ লোক যদি বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই না দেয়া হয়, তাহলে এই রোহিঙ্গা ক্যাম্পটা আরেকটা গাজাতে পরিণত হবে। পরিবেশের কথা যদি বলেন, যেমন
আমাদের লোকাল পিপল ওই এলাকায় যেটা এটার সংখ্যা অ্যারাউন্ড 1.5 লাখ 2 লাখ এরকম হবে। তো এইখানে 1.5 লাখ থেকে 2 লক্ষ লোককে বাঁচিয়ে রাখার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, যে আপনার জিনিসপত্র বাজার ঘাট যেগুলো থাকা দরকার, সেইখানে আপনি আরও 12 লক্ষ থেকে 14 লক্ষ দিয়ে দিলেন। এর পরিবেশের কথা চিন্তা করুন, বাজার কথা চিন্তা করুন, অন্যান্য জীবিকা উপার্জনের কথা চিন্তা করুন, সকল ক্ষেত্রে ইট ইজ এফেক্টিং ইন এভরি স্পেস। এবং এই এফেক্টিং যে কথাটা বলছি ফর লাস্ট 8-9 ইয়ার্স, তো 8-9 বছর ধরে এই জায়গাতে আমরা সকল ক্ষেত্রে, সিকিউরিটি থেকে শুরু করে, পরিবেশ থেকে শুরু করে সকল ক্ষেত্রে, অর্থনীতি, বাণিজ্য, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এফেক্টেড হচ্ছে। সো এটাকে আন্তর্জাতিক যারা ডোনার আছে তাদেরকে বোঝাতে হবে এবং বুঝিয়ে এটাকে সারভাইভ করে রাখতে হবে, রিভাইভ করতে হবে এবং রিটারেট করতে হবে বারে বারে যত জায়গা আছে, যত প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে বলতে হবে। বাংলাদেশের যত এমবাসি যেগুলো আছে, সকল এমবাসি একই জিনিস আবার বলতে হবে। শুধুমাত্র বাংলাদেশে একটা করলাম আর জাতিসংঘে একটা করলাম, অথবা কাতারে যেটা হবে সেটা করলাম, এটাতে বসে থাকলে হবে না। প্রতিটা দেশকে, সমস্ত পৃথিবীর সকল সাধারণ নাগরিককে এটা বোঝাতে হবে। শুধুমাত্র সাস্টেইনেবিলিটির জন্য নয়, এইটা আরেকটা জিনিস বোঝাতে হবে, সেটা হলো যে এরা মিয়ানমারের যে তাতমাদাও মিলিটারি যারা আছে এদের কর্তৃক অত্যাচারিত। এই যে একটা অংশ এবং এ কালচার অফ ইম্পিউনিটি, যে তারা যা ইচ্ছা তা করতে পারবে, নো ওয়ান ক্যান স্টপ দেম। এই যে বিষয়টা বোঝাতে হবে সবাইকে। সো একদিকে হলো তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আর আরেকদিকে যে তাদের অত্যাচার, শাসন, শোষণ, নিপীড়ন যেটা করে যাচ্ছে ফর ডেকেডস আফটার ডেকেডস, এই আঙ্গিকটাও আবার তুলতে হবে।